করছে। খুলনা সকল পর্যায়ের নির্যাতিত নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, 16 কোটি মানুষ যার অপেক্ষায় তাকিয়ে আছে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। 16 কোটি মানুষকে যিনি একত্রিত করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ আমাদের মাঝে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন 90-এর গণ অভ্যুত্থানের বীর সেবা সালাদ, ডাকসুর সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিশ্ববিদ্যালয় জীবনে যার হাত ধরে আমরা ছাত্রদল করেছি, আন্দোলন করেছি, লড়াই করতে শিখেছি, আমাদের সেই সকলেরই প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমান আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আমরা খুলনা মহানগরীর প্রত্যেকটি নেতাকর্মী হাততালি দিয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘ 17 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন দুঃসময়ে মামলা মোকদ্দমায় আইনি সহায়তা দিয়ে যিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন, রাজপথে থাকার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, খুলনার তৃণমূলের নেতাকর্মীদের প্রাণপুরুষ বাবু গয়েশচন্দ্র রায়, আমরা তাকেও হাততালি দিয়ে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। নিতাই রায় চৌধুরী, দুঃখিত, বাবু নিতাই রায় চৌধুরীকে হাততালির মাধ্যমে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে আর একজন নির্যাতিত নেতা উপস্থিত হয়েছেন, যিনি শেখ হাসিনার নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সারা বাংলাদেশে যাকে অগ্নিকন্ঠী হিসেবে পরিচিত, আমাদের সকলেরই প্রাণপ্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেত্রী জনাব বেবি নাজরীনকে হাততালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান, যার সুরক্ষা নেতৃত্বে খুলনা বিভাগকে সুসংগঠিত করা হয়েছে এবং যিনি
প্রতিটা মুহূর্তে প্রতিটা ডাকে নেতা কর্মীর পাশে চলে যান। আমাদের সকলের প্রান্তীয় নেতা, আমাদের সাবেক মন্ত্রী জনাব তরিকুল ইসলাম সাহেবের যোগ্য উত্তরসূরি বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব অনিল ইসলাম মমিনকে হাততালির মাধ্যমে অভিনন্দন শুভেচ্ছা জানাতে আহ্বান জানাচ্ছি। অভিনন্দনের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেক কেন্দ্রীয় নেতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব শামীম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তিনি সুখে দুঃখে প্রতিটি কর্মকাণ্ডে আমাদের এই খুলনার তৃণমূলের পর্যায় থেকে মহানগরী পর্যন্ত প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয় থেকে বিএনপিকে শক্তিশালী করার কাজে নিজেকে উৎসর্গ করেছেন আমাদের সকলের প্রান্তীয় নেতা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব বাবু জয়ন্ত কুমার কুন্ডুকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যশোর জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনাব সাবিজুল হক সাবু ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নড়াইল জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনিরুলকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক সংসদ সদস্য, আমাদের খুলনা অঞ্চলের জনপ্রিয় নেত্রী, মহিলা দলের অন্যতম নেত্রী জনাব সৈয়দা নারগিস আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরার কৃতি সন্তান জনাব কাজী আলাউদ্দিন সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, খুলনা জেলার কৃতি সন্তান জননেতা জনাব আমিনুল ইসলাম কাতুরি সাহেব। আমার সামনে উপস্থিত আছেন খুলনা মহানগরীর 5 থানা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক সহ থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সকল সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের খুলনা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের, জেলা পর্যায়ের অতিথিবৃন্দ, আইনজীবী বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সর্বশেষে যাদের নাম আমি বিশেষ করে না বললেই নয়, যারা বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার নির্মম নির্যাতন, নিপীড়ন, মামলা মোকদ্দমা, জেল জুলুম, হুলিয়া নিয়োগ খুলনা মহানগর বিএনপিকে শক্তিশালী করেছেন, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন। আমার সামনে উপবিষ্ট সেই সকল তৃণমূলের নেতা কর্মীরা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দিবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি 2-1টি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। (2021) সালের 9 ডিসেম্বর খুলনা মহানগরে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মানার নেতৃত্বে 3 সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে 2022 সালের 1 মার্চ 71 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সূচনা লাগলেই এই কমিটি চ্যালেঞ্জের মুখে পতিত হয়। দলের ভিতরে এবং দলের বাইরে
বিভিন্ন ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এই কমিটির যাত্রা শুরু করতে হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই দক্ষিণবঙ্গ ছিল শেখ পরিবারের রাম রাজত্ব, আর এই রাম রাজত্বের রাজধানী ছিল খুলনা মহানগরী, খুলনা শহর। এই শহরে বসেই শেখ হাসিনা বেতাজা বাহিনী একের পর এক আমাদের উপর নির্যাতন চালিয়েছে, একের পর এক হামলা চালিয়েছে। অসংখ্য নেতাকর্মীকে বিনা দোষে কারাগারে পাঠিয়েছে, অনেক ভাই বোনকে বাড়ি ছাড়া করেছেন, অনেককে তাদের ব্যবসা বাণিজ্য থেকে উৎখাত করা হয়েছে, সর্বশান্ত হয়েছেন অসংখ্য নেতাকর্মী। কারাবরণ ছিল নিত্যদিনের ঘটনা। প্রতিদিন আমাদেরকে ওই কোর্টের বারান্দায় ঘুরতে হতো। এই রকম একটি পরিস্থিতিতে এই মহানগর কমিটি যাত্রা শুরু করে। একটি পথসম্বল ছিল আমাদের তৃণমূলের নেতা কর্মীদের অদম্য মনোবল এবং সাহস, এবং দেশ নায়ক তারেক রহমানের প্রতি অবিচল আস্থা নিয়েই আমরা পথ চলা শুরু করেছিলাম। সেই পথ চলতে চলতে সকল সহযোগিতা মোকাবেলা করে আমরা আজ মহানগর বিএনপির এই সম্মেলন সম্পন্ন করতে যাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন প্রথমেই 31টি ওয়ার্ডে প্রায় 50,000 কর্মী সংগ্রহের জন্য আমরা সদস্য ফর্ম বিতরণ করেছিলাম। ব্যাপারটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তারপরেও তৃণমূলের নেতা কর্মীদের সাহসের মাধ্যমে, অদম্য মনোবলের মাধ্যমে আমরা সেই কাজটি সুসম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। এরপর 31টি ওয়ার্ড এবং থানা কমিটি গঠন নিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের মধ্যে আমার মনে হয় একমাত্র খুলনা মহানগরীতেই 2 বার কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। একটি কমিটি আহ্বায়ক কমিটি হয়েছে, আরেকটি কমিটি কাউন্সিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে আমাদের ওয়ার্ড কমিটি এবং থানা কমিটি গঠিত হয়েছে। বন্ধুরা আমার, আমরা চেষ্টা করেছি স্বচ্ছতা ভিত্তিতে প্রতিটি কর্মকাণ্ড সুসম্পন্ন করতে। আমরা হয়তোবা পাই নাই, অনেক গাফিলতি ছিল হয়তোবা। আমরা সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। দীর্ঘদিনের জঞ্জাল ছড়িয়ে ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করে সুন্দরভাবে সম্মেলন করা অত্যন্ত দুরূহ কাজ। তারপর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং চেষ্টার শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। কিন্তু আমার প্রশ্ন, আজকের সম্মেলনে আমাদের যে নেতৃত্ব নির্বাচন হবে, এটাই কি আমাদের শেষ? এখানেই কি আমরা শেষ করে দিব? আমরা বলবো না, এখান থেকেই আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে। বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার নির্মম নির্যাতনকে সহ্য করে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে শপথ গ্রহণ করে রাজপথে নেমেছিলাম, সেই আন্দোলন এখনো সমাপ্ত হয়নি। বন্ধুরা আমার, আমরা দলকে সুসংগঠিত করেছি এবং এই সুসংগঠনের মাধ্যমে আমাদের সেই অসম্পূর্ণ কাজ আমরা সুসম্পন্ন করব। আমাদের আন্দোলনের একটি পার্ট আমরা শেষ করতে পেরেছি। 5ই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পদত্যাগ করাতে বাধ্য করেছি এবং দেশ থেকে পালাতে যেতে বাধ্য করেছি। বন্ধুরা আমার, এটার মাধ্যমে আমাদের যে লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠান, ভোটের অধিকার প্রতিষ্ঠান, তার একটি পার্ট আমরা সম্পন্ন করতে পেরেছি। আর একটি পার্ট এখনো বাকি আছে, সেটি হচ্ছে জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সে কাজটা এখন আমরা শেষ করতে পারিনি। বন্ধুরা আমার, আজকে সম্মেলনের মাধ্যমে আমাদেরকে শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণের ভোট জনগণের কাছে ফিরে দিতে না পারবো, ততক্ষণ আমরা রাজপথ থেকে কেউ ঘরে ফিরে যাবো না। বন্ধুরা আমার, এটা হবে আমাদের সম্মেলনের আজ প্রধান অঙ্গীকার। সেই লক্ষ্যকে নিয়ে আমাদের দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আমরা প্রথম থেকে এই সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছি, সমর্থন করে যাচ্ছি।
আমরা চাই অনতি বিলম্বে ভোটের রোডম্যাপ ঘোষণা করা হোক, ভোটের তারিখ ঘোষণা করা হোক। কারণ জনগণ 17 বছর যাবৎ ভোট দিতে পারে না, অধীর আগ্রে বসে আছে। তার সেই প্রাণের ভোটটি তার প্রাণের ব্যক্তিকে দিতে হবে, যে তাকে আগামী দিনে পথ দেখাবে, সাহায্য করবে, শান্তিতে বাংলাদেশে ঘুমোতে দিতে পারবে এবং তার ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এই আকাঙ্ক্ষা নিয়েই জনগণ 17 বছর ধরে অপেক্ষা করে আছে এবং আমাদের সেই আন্দোলন, সেই জনগণের ভোট জনগণের কাছে ফিরে দেওয়ার অঙ্গীকার। সুতরাং সেই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। একটি কথা খেয়াল রাখবেন, এই ভোটকে প্রলম্বিত করার জন্য সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট হাসিনার কিছু বাহিনী এবং চক্রান্ত বাহিনী সংস্কারের নামে দীর্ঘায়িত করতে চায়। সংস্কারের নামে জনগণের অধিকার থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না, বঞ্চিত করা যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, কিন্তু অনতি বিলম্বে জনগণের আমানত, সে জনগণের ভোট ফিরিয়ে দিতে হবে। তৃণমূলের জনগণ সংস্কার বুঝে না, তৃণমূলের জনগণ বুঝে কিভাবে তার পেটে ভাত অন্ন জুটবে। তৃণমূলের জনগণ চায় কিভাবে তাদের কর্মসংস্থান হবে। তৃণমূলের জনগণ সংস্কার বুঝে না, তৃণমূলের জনগণ বুঝে কিভাবে তার সন্তানের লেখাপড়া নিশ্চিত হবে। তৃণমূলের জনগণ সংস্কার বুঝে না, তৃণমূলের জনগণ বুঝে কিভাবে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, কিভাবে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আপনারা সংস্কারের কথা বলেন, সংস্কার আমাদের নেতা 5ই আগস্টের আগেই দিয়েছিলেন। সংস্কার আমাদের নেতা 2 বছর আগে দিয়েছিলেন। 21 দফার কর্মসূচি, রাষ্ট্র সংস্কারের কর্মসূচি। 5 তারিখের আগে কেউ জানতেন ফ্যাসিস্ট হাসিনার পতন হবে? কেউ জানতেন না। কিন্তু আমাদের নেতা দেশটা এদেশকে ভালোবাসেন, এদেশকে গঠন করতে চান বলেই 5 তারিখের আগেই তিনি দেশ গঠনের সংস্কার দিয়েছিলেন। দেশ গঠনের 21 দফা দিয়েছিলেন। কিভাবে এই ভঙ্গুর, কিভাবে দেশকে বাংলাদেশকে নতুন করে সাজিয়ে জনগণের মধ্যে যে বাংলাদেশ গঠন করা যায়। সুতরাং সংস্কার নিয়ে যাওয়া বড় বড় কথা বলে তাদেরকে বুঝতে হবে বিএনপি সরকারের প্রধান ব্যক্তি, বিএনপি দেশকে ভালোবাসেন, বিএনপি সংস্কার দিয়েছে। সংস্কার চলবে, ভোট দিতে হবে। জনসমাজের বন্ধুরা, আপনারা জানেন যখন আপনারা দেখেছেন 1971 সালে স্বাধীনতা বলতে একটি দল স্বাধীনতাকে বয়কট করেছেন, স্বাধীনতা চান না। আর একটি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনিও স্বাধীনতা চাননি। স্বাধীনতা চেয়েছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার ঘোষণার মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বন্ধুরা আমার, সেখান থেকে যাত্রা শুরু। এরপর আবার যখন গণতন্ত্র বিপন্ন হয়েছে, গণতন্ত্র যখন লুণ্ঠিত হয়েছে, মানুষের কথা বলার অধিকার যখন কেড়ে হয়েছে, বাকশাল গঠন হয়েছে, তখনও জনগণের স্বার্থে স্বাধীনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা আমার, স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, জনগণের একাদশের সমস্যা সমাধান করেছিলেন। এখানে দেশের সবাই আমাদের জনগণ চিন্তা হয়েছিল আমাদের জনগণ দুর্ভ্রান্ত হয়েছিল। কখনো কথা জনগণের কথা বলেছিলেন। তিনি এবং
আন্দোলনে ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনের সমস্ত লোকজন ঝাঁপিয়ে পড়েছিল। এর সাথে পদক না হওয়া পর্যন্ত আমরা করে ফিরে যাবো না, এই স্লোগানকে বুকে ধারণ করে বাংলাদেশের জনগণের উত্তপ্ত ছিল। তখন আমাদের সংগ্রাম বন্ধ করতে দেওয়ার সংগ্রাম এবং আইনকে ঘোষণা করেছিলেন, এই সংগ্রাম থেকে যে ঘরে ফিরে যাবে সে হবে জাতীয় বেইমান। সে নেত্রী কে ছিলেন? শেখ হাসিনা। সে নেত্রী জনগণের সাথে বেইমানি করে আজকে বাংলাদেশের মানুষ একটি অসহায়তার মধ্যে রয়েছে মুসলমান, বুঝতে পারছে না আগামী দিনে ভবিষ্যৎটি, বুঝতে পারছে না আগামী দিনে তাদের গন্তব্যস্থল দিয়ে আগামী দিনে বাংলাদেশ কোথায় গেলে দাঁড়াবে। আমাদের নেতা দেশের নায়করা বারবার আহ্বান জানাচ্ছেন, অনিবিলম্বে ভোট দেয়, আমরা গণতান্ত্রিক সংস্কার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক শাসন করে এদেশের মানুষের দায়িত্ব উন্নয়ন করতে, গণতান্ত্রিক শাসন করে এদেশকে সুস্থ স্বাভাবিকভাবে একটি বসবাসী উপযোগী বাংলাদেশ গড়ে তুলতে। কিন্তু আমরা দেখছি